এই তিনটা মিলে শব্দগুচ্ছ হয়েছে এবং এখানে সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব না থাকার কারণে এটা ফ্রেজ হয়েছে। আসসালামু আলাইকুম। আজকে আমরা ফ্রেজ এবং ক্লোজ সম্পর্কে জানব। প্রথমে আসি, ফ্রেজ কি? ফ্রেজ হচ্ছে শব্দগুচ্ছ যেখানে কোনো সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব থাকবে না। আর ক্লোজ হচ্ছে বাক্যাংশ অথবা বাক্যের অংশ বলা যায় যেখানে একটি সাবজেক্ট এবং একটি ফাইনাইট ভার্ব থাকবে। উপরের উদাহরণটা লক্ষ্য করি, বাই ওয়ার্কিং হার্ড ইউ উইল সাকসিড ইন লাইফ। বাই একটা শব্দ, ওয়ার্কিং একটা শব্দ, হার্ড একটা শব্দ, তিনটা শব্দ মিলে শব্দগুচ্ছ হয়েছে। আবার বাই ওয়ার্কিং হার্ড এখানে কোনো সাবজেক্ট নাই। কিভাবে নাই সাবজেক্ট? এখানে কাজ কে করছে সেটা উল্লেখ নাই, এই জন্য সাবজেক্ট নাই। আর ওয়ার্কটা হচ্ছে ভার্ব, ভি1 প্লাস আইএনজি আছে। একটা সূত্র মনে রাখবেন, যদি ভি1 প্লাস আইএনজি পূর্বে বি ভার্ব থাকে তখন সেটা টেন্সে ব্যবহৃত হবে, অর্থাৎ কন্টিনিউয়াস টেন্সে ব্যবহৃত হবে। আর যখন ভি1 প্লাস আইএনজি পূর্বে বি ভার্ব থাকবে না তখন সেটা টেন্সে ব্যবহৃত হবে না, এটা নন ফাইনাইট ভার্ব হয়ে যাবে। এই তিনটা মিলে শব্দগুচ্ছ হয়েছে এবং এখানে সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব না থাকার কারণে এটা ফ্রেজ হয়েছে। ক্লোজ মানে কি? বাক্যাংশ, বাক্যের অংশ যেখানে একটি সাবজেক্ট ও ফাইনাইট ভার্ব থাকবে। যেমন বাই ওয়ার্কিং হার্ড ইউ উইল সাকসিড ইন লাইফ, এটা পুরোটা একটা সেন্টেন্স, পুরোটা একটা বাক্য। এই বাক্যের মধ্যে ইউ উইল সাকসিড ইন লাইফ হচ্ছে বাক্যের অংশ, যেখানে ইউটা সাবজেক্ট এবং উইল সাকসিডটা ফাইনাইট ভার্ব। সেই জন্য ইউ উইল সাকসিড ইন লাইফ এই পুরা বাক্যের অংশটা হবে ক্লোজ। নিচের উদাহরণ দেখি, ইফ ইউ রিড অ্যাটেন্টিভলি ইউ উইল গেট জিপিএ 5 ইন দ্য এক্সাম। এই পুরোটা মিলে হচ্ছে একটা সেন্টেন্স অথবা বাক্য, যেখানে ইফ ইউ রিড অ্যাটেন্টিভলি হচ্ছে একটা বাক্যের অংশ, ইউ উইল গেট জিপিএ 5 ইন দ্য এক্সাম হচ্ছে আরেকটা বাক্যের অংশ। ইফ ইউ রিড অ্যাটেন্টিভলি এই বাক্যের অংশের মধ্যে ইউটা হচ্ছে সাবজেক্ট এবং রিডটা ফাইনাইট ভার্ব। তাহলে ক্লোজ মানে কি? বাক্যের অংশ হবে এবং এখানে একটা সাবজেক্ট থাকবে এবং একটা ফাইনাইট ভার্ব থাকবে। আমরা সাবজেক্টও পেয়েছি এবং ফাইনাইট ভার্বও পেয়েছি, এই জন্য এটা একটা ক্লোজ। এই বাক্যের মধ্যে ইউটা হলো সাবজেক্ট এবং উইল গেটটা হচ্ছে ভার্ব, অর্থাৎ ফাইনাইট ভার্ব। তাহলে এই বাক্যের অংশের মধ্যে একটা সাবজেক্ট পেয়েছি এবং একটা ফাইনাইট ভার্ব পেয়েছি, এই জন্য এই বাক্যের অংশটাও কি হলো? একটা ক্লোজ হয়েছে। আমরা যেহেতু ফ্রেজ এবং ক্লোজ সম্পর্কে জেনে গেছি, এখন আমরা ক্লোজের প্রকার সম্পর্কে জানবো। ক্লোজ দুই প্রকার, ডিপেন্ডেন্ট ক্লোজ, ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ। ডিপেন্ডেন্ট ক্লোজ মানে হচ্ছে পরাধীন বাক্যের অংশ, যে নিজের অর্থ নিজে সম্পূর্ণরূপে প্রকাশ করতে পারে না, আরেকটা ক্লোজের উপর নির্ভরশীল হয়ে থাকে। আর ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ মানে হচ্ছে স্বাধীন বাক্যের অংশ, যে নিজের অর্থ নিজে সম্পূর্ণরূপে প্রকাশ করতে পারে, আরেকটা ক্লোজের উপর নির্ভরশীল না। আমরা এই উদাহরণটা দেখি, ইফ ইউ রিড অ্যাটেন্টিভলি, যদি তুমি মনোযোগ সহকারে পড়ো তাহলে কি হবে? এই কথাটি একটা অসম্পূর্ণ বাক্যের অংশ যা আরেকটি ক্লোজের উপর নির্ভরশীল। যদি ইউ উইল গেট জিপিএ 5 ইন দ্য এক্সাম এই কথাটি না থাকতো তাহলে ইফ ইউ রিড অ্যাটেন্টিভলি এই ক্লোজটি অসম্পূর্ণ থেকে যায়, সেই জন্য এটাকে বলা হয় ডিপেন্ডেন্ট ক্লোজ। আবার ইউ উইল গেট জিপিএ 5 ইন দ্য এক্সাম, তুমি পরীক্ষায় জিপিএ 5 পাবে, এই কথাটি একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ বা স্বাধীন বাক্যের অংশ, যা নিজের অর্থ নিজে সম্পূর্ণভাবে প্রকাশ করতে পারছে, আর একটা ক্লোজের উপর ডিপেন্ডেবল না। কিভাবে ডিপেন্ডেবল না? যে ইউ উইল গেট জিপিএ 5 ইন দ্য এক্সাম, তুমি পরীক্ষায় জিপিএ 5 পাবে, এই কথাটি বলার জন্য আরেকটা কথার উপর নির্ভরশীল করা লাগছে না, সেই জন্য এটাকে বলা হয় ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ। আর ইফ ইউ রিড অ্যাটেন্টিভলি, যদি তুমি মনোযোগ সহকারে পড়ো, এই কথাটি ইউ উইল গেট জিপিএ 5 ইন দ্য এক্সাম এই ক্লোজের উপর নির্ভরশীল, এই জন্য এটাকে বলা হয় ডিপেন্ডেন্ট ক্লোজ।